এই রাষ্ট্রপতির হাতেই কিন্তু আপনি শপথ গ্রহণ করলেন, তার মানে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতাকে আপনি রিকগনাইজ করেন। ইফ দ্যাট ইজ সো, তাহলে তার একটা আদেশ যেটা গেজেট আকারে প্রকাশিত হলো, এইটা মানার ব্যাপারে আপনার ভিতরে শিথিলতা কেন? দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডেল এইচ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মুক্তির কথায়। আর আজকের এই মুক্তির কথায় আমাদের আলোচ্য টপিক হচ্ছে নির্বাচনে কি এসেছে কাঙ্ক্ষিত মুক্তি। এই বিষয়ের উপর কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে প্রফেসর এম এ রশিদ, সিনিয়র ফেলো, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ। আসসালামু আলাইকুম। আমরা আলোচনা শুরু করব ব্রিগেডিয়ার ইউসুফের মাধ্যমে। ব্রিগেডিয়ার ইউসুফ, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে সদ্য সমাপ্ত বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচনটি কেমন হলো, আর তার সাথে একই সাথে আমি আপনার কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে টপিক সেটার উপর আলোকপাত চাইবো, সেটা হচ্ছে যে গণভোটকে প্রশ্নবিদ্ধ করে ইতোমধ্যে গতকাল আদালতে একটা রিট দায়ের করা হয়েছে। নির্বাচন কিন্তু গণতন্ত্রের উত্তরণের একেবারেই প্রাথমিক একটা ধাপ। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একেবারেই ইনিশিয়াল ধাপ, যার মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবে। পার্লামেন্টে বসে তারা বিভিন্ন আইন কানুন প্রণয়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার জায়গাটাকে তারা অ্যাড্রেস করার চেষ্টা করবে। সেদিক থেকে আমাদের প্রথম যে বিবেচ্য বিষয়টা হওয়া উচিত যে এই যে নির্বাচনটা হয়ে গেল, এতে জনমতের প্রতিফলন কতটুকু হয়েছে, মানে জনগণ তাদের কাঙ্ক্ষিত লোকজনকেই সংসদে পাঠাতে পেরেছে কিনা। তবে একটা ব্যাপারে একেবারে নিঃসন্দেহে বলা যায় যে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ আমরা উত্থাপিত হতে দেখিনি, বরঞ্চ প্রত্যেকেই এটা ভূয়সী প্রশংসা করেছে যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা এ যাবৎকালের সবচেয়ে নিরাপদ এবং সুষ্ঠু পন্থায় ভোট গ্রহণ প্রক্রিয়াটা হয়েছে। পরে যেটা আসে যে ভোট গণনার প্রক্রিয়া, সেই ব্যাপারটা তো আমি কোনো অনুমান নির্ভর কমেন্ট করতে চাচ্ছি না। তবে এখানে কিছু অভিযোগ তো আছেই। 11 দলীয় জোটের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তো আমরা স্বভাবতই কামনা করব যে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত হোক। সবশেষে অন্তত এই প্রশ্নটার ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা একটা সংসদ পেয়েছি, কিছু জনপ্রতিনিধিদেরকে আমরা পেয়েছি, তাদেরকে আমরা একটা সময় দিয়েছি 5 বছরের জন্য। এই সময়টার মধ্যে তারা বিভিন্ন কাজকর্ম করে তারা জনগণের প্রত্যাশা জায়গায় কতটুকু পৌঁছাতে পেরেছে এটা তারা চেষ্টা করে যাবেন। জনগণ সেটাকে দেখবে, এর উপর ভিত্তি করে জনগণ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে তাদেরকে তারা আবার ক্ষমতায় দেখতে চায় কিনা, নাকি বিকল্প কাউকে তারা বেছে নেবে। গণভোটের ব্যাপারটা নিয়ে যে বিতর্কটা ইদানিং শুরু হয়েছে, বিশেষ করে সরকারি দল যে সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলো না, এটা কতটুকু উচিত হলো কি হলো না, এটার মাধ্যমে আমরা সাধারণ জনগণ কি বার্তা পেলাম, এটা নিয়ে প্রচুর আলোচনা চলছে। আলোচনাটার আইনিগত দিক থেকে এটাকে আলোচনা করা যায়, এটাকে পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়। প্রশ্ন উঠছে যে গণভোট অনুষ্ঠান করাটা কতটুকু বৈধ, এটা নিয়ে একজন রিটও করেছেন। সভাপতি প্রশ্ন উঠতে পারে যে ডক্টর ইউনূস উনি কি একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন কিনা, উনি কি একটা অবৈধ কাজ করে ফেললেন কিনা। এখানে প্রথমেই যে জিনিসটা বোঝার প্রয়োজন, আমরা যদি দুটো জিনিসকেই দেখি, জুলাই যে সনদ এবং এর বাস্তবায়ন আদেশ, দুটোরই যে গ্যাজেটে কিন্তু এই দুটোকে আদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশ হিসেবে উল্লেখ করা হয়নি। তো যখন একটা জিনিসকে অধ্যাদেশ হিসেবে বা অর্ডিন্যান্স হিসেবে উল্লেখ করা হয়, তখন আমাদেরকে বুঝতে হবে যে অর্ডিন্যান্সটা রাষ্ট্রপতি তার নির্বাহী ক্ষমতা বলে তখনই প্রয়োগ করতে পারেন যখন সংসদটা অকার্যকর কিংবা কোনো কারণে সংসদের অধিবেশন বসছে না। সেই পরিপ্রেক্ষিতে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, এবং সেই অধ্যাদেশটা পরবর্তীতে যখন সংসদ বসবে, সেই অধ্যাদেশের যে আইন সেটাকে চাইলে সংসদ রিটেইন করতে পারে, রেখে দিতে পারে, এটাকে বাতিলও করতে পারে, সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে এই অধ্যাদেশটা পালনযোগ্য কিনা। এটা নিঃসন্দেহে অধ্যাদেশ অবশ্যই পালনযোগ্য, তবে এটা কিন্তু অধ্যাদেশ হিসেবে দেখানো হয়নি, এটাকে দেখানো হয়েছে আদেশ হিসেবে। আমরা এই জায়গাতেই আবার আপনার কাছে ফিরবো। আমরা একটু প্রফেসর রশিদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সত্যি কি সেই আশঙ্কা সত্যি হতে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আদালতের বারান্দায় হাঁটাহাঁটি করবেন এবং লিফট বন্ধ করে দেওয়া হবে? দেখেন, প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সংসদে এতজনকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি, সরকারি দল বা বিরোধী দল যাই বলেন। তো জনগণের প্রত্যাশা
মানে এরকম যে আমরা তো দীর্ঘদিন আমরা এই ধরনের নির্বাচন দেখিনি, আমরা দীর্ঘদিন ভোটের থেকে আমরা বঞ্চিত ছিলাম এবং আমরা ফ্যাসিস্টদের শাসন দেখেছি। তো এই জন্য জনগণের প্রত্যাশা এই সরকারের প্রতি আমি মনে করি যে কল্পনাতীত, কারণ আমাদের তো বাক স্বাধীনতা ছিল না, আমাদের তো পিছনে তাকালে খালি বিভিন্ন আতঙ্ক বিরাজ করে। কারণ এই সরকারের প্রথম যে আমাদের প্রত্যাশা থাকবে যে এই সরকারটা কারা। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে বিএনপি প্রতিষ্ঠা হয়। শহীদ রাষ্ট্রপতির একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে। সংক্ষেপে যদি আমরা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি এই দেশের স্বাধীনতার প্রতীক, যে উনি কিভাবে বিদ্রোহ করেছেন রাষ্ট্রের জন্য এবং পরবর্তীতে উনি একজন সমন্বয়ক না, উনি রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ হিসেবে আমাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। এবং দেখেন যে ওনার রাজনীতিটা এত সফল ছিল যে যেই সময় আমরা ৭৪-এর দুর্ভিক্ষ, সেই শেখ মুজিবের শাসনের দুর্ভিক্ষ, উনি কোন জাদুর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে যে উনি আমরা ৭৮ সালে সেই দুর্ভিক্ষ থেকে আমরা রপ্তানিতে চলে গিয়েছিলাম এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছিলাম। শহীদ রাষ্ট্রপতির সততা নিয়ে তার শত্রুরাও তার কোনো দোষ বের করতে এখন পর্যন্ত পারেনি। এবং শহীদ রাষ্ট্রপতির উত্তরাধিকার সূত্রে বা আমরা যে আরেকজন লিডার পেয়েছিলাম আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, এবং যার রাষ্ট্রের প্রেম দেশ প্রেমের মধ্যে কারো কোনো কোশ্চেন নেই। যেই সময় অন্যরা তাদের নিজের সুবিধার জন্য দেশ থেকে পালিয়েছে, আমরা দেখেছি আপসী নেত্রী খালেদা জিয়ার দেশের প্রতি তার কমিটমেন্ট এবং দেশের শাসন ব্যবস্থার কমিটমেন্ট এবং স্বাধীনতার ব্যাপারে আপসীন। এবং তাকে পরবর্তীতে জিয়া পরিবার শুধু উনি না, জিয়া পরিবার যে নির্যাতনের শিকার হয়েছিল এবং সেই নির্যাতনের এখনো আমরা মানে ভুলতে পারছি না আর কি। এবং শহীদ রাষ্ট্রপতি যেভাবে রাষ্ট্রের জন্য তার শত্রুরা তাকে হত্যা করেছিল এবং পরবর্তীতে সেই একই কারণে বেগম খালেদা জিয়া জেলে পোস্ত হয়েছিল এবং তার মৃত্যুটা এইভাবে আকাঙ্ক্ষিত ছিল না। আমরা ওনাকে দেশের গার্জিয়ান হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি হিসেবে আমরা সেইভাবে পাইনি। দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে এই বেগম খালেদা জিয়াকে এইভাবে বিদায় নিতে হয়েছে। এবং আজকে যে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনি যদি খেয়াল করেন যে একদিকে রাষ্ট্রপ্রেমের, দেশপ্রেমের, দেশপ্রেমিক ভূমিপুত্র যাই বলেন শহীদ জিয়া রহমানের রক্ত প্রবাহিত, আরেকদিকে আপসীর নেত্রী এবং বিপদে আপদে বাংলাদেশে পড়ে থাকা সেই খালেদা জিয়ার সন্তান। তো ওনার কাছে তখন আমাদের প্রত্যাশা, মানে আমি জন্য প্রথম বলেছি কল্পনা অতীত, যে দুই দেশপ্রেমিকের সন্তান, আমাদের যেগুলো আমরা গ্যাপ দেখেছি রাষ্ট্রে, আমরা রাষ্ট্রে দেখেছি বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা রাষ্ট্রে দেখেছি আমাদের সেই স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল, যে আমরা বিদেশের উপর ট্রিটমেন্টে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম, স্পেশালি ভারতে। আমরা দেখেছি যে আমাদের প্রশাসন দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে। আমরা দেখেছি যে আমাদের সেই দেশের শিল্প বিপ্লব যেটা হয়নি, যে আমরা ভারী শিল্প প্রতিষ্ঠা করতে পারিনি। ইভেন যেসব ভারী শিল্প আগে প্রতিষ্ঠা ছিল, যেমন জুট শিল্প বা আপনার টেক্সটাইল, এগুলো পর্যন্ত বসে গেছে। এবং আওয়ামী লীগের শাসনে আমরা দেখেছি যে সুতার শিল্প বা স্পিনিং মিলগুলো যে হয়েছিল ওগুলো বসে গেছে। আমরা দেখেছি ভারতের একটা বাজার হিসেবে বাংলাদেশকে, যে ভারত যেন এখানে একটা বাজার তৈরি করেছে, আমাদের কাজ হলো রেমিটেন্স আনা, লেবার শ্রমিক দিয়ে আর গার্মেন্টস দিয়ে, আর ভারতের কাজ ছিল এখান থেকে নিয়ে যাওয়া। তো আমরা দেশপ্রেমিক শহীদ জিয়ার সন্তান তারেক জিয়াকে আমরা এইভাবে দেখতে চাই যে উনি তার বাবা মার, ওনার বাবা মার যে প্রতিশ্রুতি দেওয়া এবং ওনার বাবা মার যে আপসীন দেশের ব্যাপারে, উনি হয়তো আমাদেরকে এমন একটা জাদুর চমক দেখাবেন। বাট শপথ নেবার ঠিক আগ মুহূর্তেই সালাউদ্দিন সাহেব এসে বললেন যে একটা শপথ নেবেন আর একটা শপথ নেবেন না। আপনার প্রত্যাশা কি কোনো কারণে ধাক্কা খেলো? হ্যাঁ, অবশ্যই ধাক্কা খেয়েছে, কারণ আমরা শহীদ জিয়া সন্তানকে দেখেছি উনি বলেছে যে আপনারা হা ভোট দেন। তো হা ভোটের মধ্যে তো আমাদের অনেকগুলো সংস্কার জড়িত। তো এখানে ওনার এই কথাটা এখন যেটা আমরা দেখছি, ওনারা হয়তো আরো ক্লিয়ার করতে পারবেন, কারণ একবারে শুরুতে এটা বলা সম্ভব না, কারণ আমাদের কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন যখন এটা হয়, তো ওনারা সেই কথা হয়তো তুলে আনছেন। তা আমাদের দেখতে হবে যে ওনারা আসলে এটা কিভাবে দেখতে চান। এবং যে আপনি একটা কথা এনেছিলেন যে নির্বাচনের এই আমাদের যে হা ভোট এটা সাংবিধানিক কিনা, তাহলে তো ধরেন ইউনূস সাহেব যে এই গণভোট আমাদের যে সংসদ ভোট দিয়ে সংসদ নির্বাচন দিয়েছেন, তো এইটাও তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। একটাকে বাদ দিলে আবার তাহলে ফিরবো আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর। শ্রী দর্শক মন্ডলী, আবারও ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।
শুধু দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি মুক্তির কথা স্টুডিওতে। কথা বলছিলাম প্রফেসর এম এ রশিদের সাথে। আমরা যে প্রশ্নটি করেছিলাম যে গণভোটের বিরুদ্ধে যে রিট আমরা দেখতে পাচ্ছি, এবং এই রিটের কারণে যদি গণভোট বাতিল বলে প্রতীয়মান হয় আদালতে, তাহলে জুলাই কতটা ঝুঁকিতে পড়বে? ইউনূস সরকারের যে জাতীয় সংসদ নির্বাচন এবং ওনার আন্ডারে তো হয়েছে, ওনার তত্ত্বাবধানে হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের যে নামে বলি। এখানে পিছন থেকে যদি আপনি আসেন একটু, যে জুলাই বিপ্লবটা আমরা মুখে বলতেছি জুলাই বিপ্লব, কিন্তু ওইটা বিপ্লবী সরকার ছিল না। তো এই জন্য পরবর্তী এটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়। তো কিন্তু অফিসিয়ালি যদি আপনি আনঅফিসিয়ালি যেভাবে ডিসকাস করেন, যে হাসিনা ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে যায়, কখন পালিয়ে যায়? যখন সে বিচারের সম্মুখীন হবে এই আশঙ্কা সে পালিয়ে যায়। তো এই যে তার পুরো সরকার পালিয়ে গেছে, এবং বেশ এমন কোনো লোক পাবেন না যে তার সাথে জড়িত পালায়নি। তো এই ক্ষেত্রে ওই সময় আমাদের বিপ্লবী সরকার হলে হয়তো এই প্রবলেমগুলো হতো না। কিন্তু এখন যেহেতু সংবিধানের অধীনে এবং রাষ্ট্রপতি চুপ্পুর অধীনে এই ইন্টারিম গভর্নমেন্টটা প্রতিষ্ঠা হয়েছিল, সে যেহেতু শপথ পড়িয়েছে, তো সাংবিধানিকভাবে এখানে একটা দায়বদ্ধতা থেকে যায়। এবং পরবর্তীতে আমরা আসলে জনগণ কনফিউজ হয়ে গেছি যে কোনটা সাংবিধানিক, কোনটা সাংবিধানিক না। কারণ আইনের ব্যাখ্যাটা তো আসলে সংবিধান বিশেষজ্ঞরাই বলতে পারেন। এখন এটা কোর্টে একটা জনগণ রায় দিয়েছে, জনগণের রায়টাকে এইভাবে রিটে যাওয়া যায় কিনা সেটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন। এখন যেহেতু বিএনপির যাদেরকে আমরা এখন যে প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি যেহেতু বলে ফেলেছিলেন বা উনি নির্বাচনে ক্যাম্পেইন করেছেন যে হ্যাঁ ভোট দিন, তাহলে উনি তো নিশ্চয়ই এটাতে একটা রেসপেক্ট, একটা আন্ডারস্ট্যান্ডিং রেখেই বলেছেন। তো সেটা এখন আদালতে ওনারা গিয়েছেন, ওনারা হয়তো ক্লিয়ার করবেন। কিন্তু যারাই নির্বাচন হয় তারাই কিন্তু সরকারের অংশ, বিরোধী দলও কিন্তু সরকারের অংশ। তো 11 দল যে এই 37-38% ভোট পেয়েছে, জনগণ তো তাদেরকে রায় দিয়েছে। এবং আমরা তো, উনিও বলেছেন, আমিও একমত যে এটা জনরায়টা এবং খুবই নিট অ্যান্ড ক্লিন হয়েছে। আমরা মনে করি ভোট গণনা হয়তো কোশ্চেন আছে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিন্তু ভোট দিয়েছেন এটাতে কোনো প্রশ্ন কেউ করছে না, বা ভোট স্বতঃস্ফূর্ত হয়েছে বা কারচুপি হয়নি। তো এইসব দিক দিয়ে আমরা যদি খেয়াল করি যে 11 দলের কমিটমেন্ট যে তারা এই হ্যাঁ ভোটের ব্যাপারে রেফারেন্ডাম করার জন্য তারা উদ্যোগ নেবেন, এবং জনগণ তাদেরকে সায় দিয়েছে, এবং হ্যাঁ ভোট আসলে বাংলাদেশব্যাপী বিজয়ী হয়েছে। তো সেইটাও জনগণের রায়টাকে আদালত কিভাবে দেখবেন সেটা আদালতেই সামনে পরিষ্কার করবেন। না, আমরা এই জায়গাটাতে আবার ডক্টর ইউসুফ আপনার কাছে আসতে যাচ্ছি যে একে তো হচ্ছে গণভোটের বিরুদ্ধে একটা রিট করা হয়েছে, তার মানে এখানে একটা সারবত্তা আছে যে গণভোটের যে আদেশ যেটা দেয়া হয়েছিল এটাকে চ্যালেঞ্জ করার মতো একটা স্পেস নিশ্চয়ই আছে। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার যারা গঠন করলো তারা বলছে যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে রাজি আছে, কিন্তু সংবিধান সংস্কারের যে কমিটি আছে তার মেম্বার হিসেবে তারা এই মুহূর্তে শপথ নিতে নারাজ। তাহলে এই জায়গাটাতে আইনগত কি ঝুঁকি দেখতে পাচ্ছেন আপনি? একটা সংবিধান তো একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, জনগণের কাছ থেকে রাষ্ট্রের কি প্রত্যাশা, রাষ্ট্রের কাছ থেকে জনগণের কি প্রত্যাশা, এটাকে আউটলাইন করা থাকে একটা সংবিধানের মাধ্যমে। এখানে বিভিন্ন নিয়ম কানুন দেয়া থাকে। এখন যে জনগণের জন্য সংবিধানটাকে রচনা করা হলো সেটা বুঝতে হলে একটা জনগণের, একটা সাধারণ লোককে, আম জনতাকে যদি একজন বিশেষজ্ঞের কাছে যেতে হয়, তাহলে প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে এটা কি ধরনের সংবিধান, যে আমার জীবনযাত্রা, আমার পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে, আমার জীবনকে নিয়ন্ত্রণ করবে যে আইনগুলোর মাধ্যমে, বিধিমালার মাধ্যমে, সেটা বুঝতে হলে আমাকে একজন কি বলে সংবিধান বিশেষজ্ঞের কাছে যেতে হবে। অথবা আমি তো এমন একটা সংবিধান চাই যেটা বোঝার জন্য আমাকে বিশেষজ্ঞের কাছে যেতে হবে না। এখন যে গণভোটের ব্যাপারটা, রিটের ব্যাপারটা, এখানে অনেকগুলো বিষয় চলে আসে। প্রথমত হচ্ছে যেটা বললেন যে প্রফেসর ইউনূস উনি কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা। আদেশটা কিন্তু জারি করেছেন রাষ্ট্রপতি, প্রফেসর ইউনূস কিন্তু করেননি। এবং এটা আবারও বলছি, এটা কিন্তু অধ্যাদেশ নয়। অধ্যাদেশের ব্যাপারে পরিষ্কার বলা আছে, অধ্যাদেশ জারি করা হবে ইন দি অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, আর যখন এই পার্লামেন্টটা চলমান নেই থাকবে না, তখন শাসনতন্ত্রে যারা জড়িত আছে, এক্সিকিউটিভ, তাদের পরামর্শক্রমে তখন রাষ্ট্রপতি এই নির্বাহী ক্ষমতা বলে অধ্যাদেশ জারি করতে পারেন, এবং পরে আবার সেশন শুরু হলে রেটিফাই করবেন। কিন্তু আদেশের ব্যাপার যেটা, আদেশের ডেফিনেশন দেখবেন, আদেশ কিন্তু যেমন জাজরা, মানে দি জাজ পাসেস অ্যান অর্ডার, একটা বিচারপতি কিন্তু একটা আদেশ দিতে পারেন,
রাষ্ট্রপতি যখন নাকি একটা আদেশ দেন, আদেশের কনোটেশনটা হচ্ছে ইট কামস ফ্রম এন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির কাছ থেকে আসে। আর অধ্যাদেশ একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসে, যেটা শাসনতন্ত্রের পরামর্শক্রমে। কাজেই এটাকে যখনই আমরা আদেশ বলছি, এটা দায়বদ্ধতা কিন্তু পুরোপুরি রাষ্ট্রপতির উপরে চলে যায়। এখানে কিন্তু আমি মনে করি এই পয়েন্ট অফ ভিউ থেকে এই দুটো আদেশের ব্যাপারে কিন্তু প্রফেসর ইউনূসের কোনো দায় নেই। উনি হয়তো পুরো জিনিসটাকে ডিজাইন করে দিয়েছেন, বাট সিগনেটরি ইট ওয়াজ সাইন বাই দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা যদি গণভোটে যে রিড করা হয়েছে, রিডটা আদৌ টিকবে কিনা, টিকলে কি হতে পারে। কারণ ওরা যেটা বলার চেষ্টা করছে যে 72 সংবিধান অনুযায়ী গণভোট অনুষ্ঠানের কোনো অবকাশ নেই। এটা বোধহয় একটা সংশোধনীর মাধ্যমে এটাকে স্থগিত করা হয়েছিল। এখানে যে আইনি যে জটিলতাটা আছে, অনেকে বলছে রাষ্ট্রপতি চাইলে কোনো একটা এক্সিস্টিং আইনকে উনি রদ করতে পারেন, কোন একটা নতুন আইন উনি, যেটা বললাম, অধ্যাদেশের মাধ্যমে জারি করতে পারেন, কিন্তু পুরনো কোনো আইনকে উনি পুনরুজ্জীবিত করতে পারেন না। এরকম একটা আইনি কতগুলো ব্যাখ্যা আছে তার। তো এখানে বিষয়টা হচ্ছে, যেহেতু গণভোট হবে না, এই ব্যাপারে কোন একটা সংশোধনীর মাধ্যমে এটাকে স্থগিত করা হয়েছিল, এটাকে পুনরুজ্জীবিত করতে পারেন কিনা রাষ্ট্রপতি, সেই বিষয়টা কিন্তু এখানে বিতর্কে চলে আসছে, যেটা নিয়ে বড় বড় আইনজ্ঞ যারা আছেন তারা অনেক বিতর্ক করছেন। বাট আমি অন্য একটা জায়গাতে হাত দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই আইন বা রাষ্ট্র পরিচালনার ব্যাপারটা বুঝতে গেলে একদম শুরুতে যদি আমরা যাই, একটা রাষ্ট্র গঠনের নেপথ্যে ছিল সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, যেখানে জনগণের সাথে রাষ্ট্রের একটা চুক্তি হয়। চুক্তিতে বলা হচ্ছে জনগণ তাদের কতগুলো বেসিক রাইটস তারা সারেন্ডার করবে, অন দি আদার হ্যান্ড রাষ্ট্রের দায়িত্ব হবে তার রিমেইনিং রাইটসকে প্রোটেক্ট করা। এটা একটা চুক্তি হলো দুটো পক্ষের মধ্যে। কিন্তু যেখানে রাষ্ট্র জনগণের সেই বেসিক রাইটস গুলো প্রোটেক্ট করার পরিবর্তে স্টেট স্পন্সর টেরোরিজমের মাধ্যমে, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যখন সে নিজেই জনগণের উপরে অত্যাচার, অবিচার, নির্যাতন শুরু করে, তার মানে কি দাঁড়াচ্ছে, তখন রাষ্ট্র চুক্তি ভঙ্গ করলো। রাষ্ট্র যখন চুক্তি ভঙ্গ করলো, তখন জনগণও কি করলো, রাষ্ট্রযন্ত্রকে প্রত্যাখ্যান করলো। আমি এটাকে বলি এ কন্ট্রাক্ট ইন অবসোলিসেন্স, একটা বাতিল চুক্তি। সোশ্যাল কন্ট্রাক্টের জায়গাটা থেকে যদি আমরা দেখি যে রাষ্ট্র তার চুক্তি রক্ষা করেনি, অন দি আদার হ্যান্ড জনগণ রাষ্ট্রকে প্রত্যাখ্যান করেছে, ফলে একটা অভ্যুত্থান হয়েছে, কেউ বলছে একটা বিপ্লব হয়েছে। বিপ্লবটা সাস্টেইন করতে পেরেছে কিনা বা অভ্যুত্থান সাস্টেইন করতে পেরেছে কিনা, দ্যাট কামস লেটার। মোদ্দা কথা হচ্ছে যে সংবিধান, যে আইনি কাঠামোর ভিতর থেকে আগের সরকার, যে পতিত সরকার রাষ্ট্রটাকে পরিচালনা করছিল, সেটা একটা নির্যাতনমূলক ব্যবস্থা ছিল বলেই জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে। এখন এই জনগণের প্রাণের দাবি হচ্ছে উই ওয়ান্ট টু রিস্টার্ট, আমরা নতুন ভাবে রাষ্ট্রটাকে দেখতে চাই, যেটাতে প্রফেসর ইউনূস বলেছিলেন যে রিসেট বাটন চাপ দেওয়ার মতো, যে এভরিথিং পাস্ট উইল বি ডিলিটেড এন্ড নিউ থিংস উইল কাম ইনটু ইফেক্ট। বাট যেটা হলো, এখন আপনি যদি বলেন যে গণভোটের মাধ্যমে যেটা করা হলো, আমরা রিসেট বাটনটাকে চাপ দেওয়ার জন্য বা নতুন ব্যবস্থাটাকে কার্যকরী করার জন্য জনগণ কি ধরনের পরিবর্তন চায়, এটা একটা মতামত আমরা সরাসরি জনগণের কাছে চাইলাম গণভোটের মাধ্যমে। এখন এই গণভোটটাকে যদি আপনি বৈধতা না দেন, বৈধতা কে দেবে বা অবৈধ কে ঘোষণা করবে, যেটা বিচার বিভাগ, তারা বলবে। বিচার বিভাগটা তো রাষ্ট্রের 3টা বিভাগেরই একটা অংশ। রাষ্ট্র তো দাঁড়িয়ে আছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির উপরে, জনগণের মতামতের উপর ভিত্তি করে। তো জনগণের মতামতকে উপেক্ষা করে বিচার বিভাগে একটা রায় কিভাবে দেবে? আমি কিন্তু এটা সোশ্যাল সায়েন্স পার্সপেক্টিভ থেকে বলছি, আপনি এটা অনেক আইনি ব্যাখ্যা দিতে পারেন। এই জায়গাতেই বিরতির পর আসবো এবং আপনার কাছ থেকে শুরু করব। সেই দর্শক মন্ডলী, বিরতির পর আবারও আসবো মুক্তির কথায়। ধন্যবাদ। সেই দর্শক মন্ডলী, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মুক্তির কথায়। আমরা কথা বলছিলাম যে 72 সংবিধান যদি সমুন্নত থাকে আর 72 সংবিধানকে যদি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে যে রিটটি করা হয়েছে গণভোটকে খারিজ করার প্রত্যাশা নিয়ে, সেই একই প্রত্যাশায় এবং একই রেফারেন্স পয়েন্ট থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে কি প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে কিনা, শুনবো ব্রিগেডিয়ার ইউসুফের কাছ থেকে। 72 সংবিধানটা রচনা করা হয়েছে, বাট ইট কেম ইনটু ইফেক্ট ফ্রম 4th November 1972। আমি এখন যদি প্রশ্ন করি, তাহলে 16 ডিসেম্বর 1971 থেকে শুরু করে 4th November 1972 পর্যন্ত এই একটা বছর দেশ কিসের বলে চলেছে? এটা দুটো জিনিসের উপর ভিত্তি করে চলেছে। যে মার্চ 72-তে কিন্তু অ্যাডাপ্টেশন অফ এক্সিস্টিং অর্ডার 1972 নামে একটা আদেশ জারি করা হয়। দ্যাট ওয়াজ অ্যান আদেশ। এই যে এখন জুলাই সনদ এবং এটা বাস্তবায়নের ব্যাপারে যে দুটো বেরিয়েছে গ্যাজেট, এগুলো কিন্তু রাষ্ট্রপতির আদেশ। ঠিক একইভাবে এই অ্যাডাপ্টেশন অফ এক্সিস্টিং অর্ডার নামে যে আদেশটা জারি করা হয়েছিল, সেটা কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জারি করেছিলেন। ওই আদেশ এবং এর আগে যে পাকিস্তান আমলে যে আইনগুলো ছিল, তার উপর ভিত্তি করেই কিন্তু আনটিল
72 নভেম্বর পর্যন্ত কিন্তু দেশটা দেশ চলেছে। চলেছে right. তার মানে আমরা ওই জায়গাটা ফিরে যাই, আমরা রিস্টার্টের কথা বলছিলাম যে বাংলাদেশ নতুন স্বাধীন একটা রাষ্ট্র, তার একটা আইনি কাঠামো দরকার, তার একটা সংবিধান দরকার, সংবিধান তৈরি করার জন্য কিছুটা সময় দরকার। ওই সময়টুকু কিসের উপর ভিত্তি করে চলেছে? তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে দেশটা পরিচালিত হয়েছে। পরবর্তীতে যখন সংসদ বসেছে তারা সেই আদেশগুলোকে র্যাটিফাই করে নিয়েছে। সো হোয়াট ইজ দি প্রবলেম ইফ উই সি আ রিপিটেশন অফ দি সেম থিং নাও? আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। নতুন বাংলাদেশে যদি নতুন একটা সংবিধান রচিত হয়, তাহলে ইন্টারিম পিরিয়ডে, মানে ওই সংবিধান কার্যকর হওয়ার আগে পর্যন্ত এটা কি রাষ্ট্রপতির আদেশে চালানোর তো কোনো আইনগত বাধা আমি দেখি না। কিন্তু খোদ নির্বাচনই তো এখন প্রশ্নের সম্মুখীন হতে অবশ্যই আপনি যদি আজকে রাষ্ট্রপতির আদেশে, শুধুমাত্র রাষ্ট্রপতির আদেশ নেই, এই রাষ্ট্রপতির হাতেই কিন্তু আপনি শপথ গ্রহণ করলেন, তার মানে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতাকে আপনি রিকগনাইজ করেন। ইফ দ্যাট ইজ সো, তাহলে তার একটা আদেশ যেটা গেজেট আকারে প্রকাশিত হলো, এইটা মানার ব্যাপারে আপনার ভিতরে শিথিলতা কেন? এটা তো মিউচুয়ালি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আইনি লড়াই চলতেই পারে। আর সংসদ এমন একটা জায়গা, যেমন ওরা একটা বয়কট করেছে, বিরোধী পক্ষ আরেকটা বয়কট করেছে, ওরা ওই যে ইয়েতে শপথ নেয়নি, আবার ওরা মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এখানে সংসদে এই ধরনের আইনি প্রক্রিয়া চলতে থাকবে, কেউ ওয়াকআউট করবে, কেউ বয়কট করবে, এগুলো চলতেই থাকবে। দিস আর ভেরি মাচ ডেমোক্রেটিক প্র্যাকটিসেস। এটা প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রীত্বের দাবি নিয়ে চলে আসতে পারেন কি? যদি আপনি 72-এর সংবিধান বলেন, যেটাকে আপনি কার্যকরী দেখতে চান অ্যাজ ইট ওয়াজ টিল 5th অগস্ট, তাই যদি হয়, তাহলে তো আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান নির্বাচনের মাধ্যমে যাতে মন্ত্রী পরিষদ হিসেবে যাতে শপথ গ্রহণ করলেন, পুরো প্রক্রিয়াটি তো তাহলে অবৈধ হয়ে যায়। তাহলে তো হাসিনা এবং ইউনূসের দ্বৈরথ বোধহয় শেষ হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যাব প্রফেসর এম রশিদ আপনার কাছে। মন্ত্রী পরিষদ সংগঠিত হলো এবং অনেকেই বলছে একটা ম্যানলি মন্ত্রী পরিষদ দেখছি আমরা অনেকদিন পর। আপনার কেমন লাগলো এবং প্রত্যাশা কি? সংসদটা আমি মনে করি আগে যেমন গান বাজনা অভিনেতাদের ভরপুর ছিল, অথচ প্রতিটা মিনিট জনগণের ট্যাক্সের টাকায় সংসদ খুব এক্সপেন্সিভ। আপনি প্রতিটি মিনিটে খরচ মানে আনবিলেবল। তো এই খরচটার দিকে সংসদ সদস্যরা আমি মনে করি খেয়াল রাখবেন যে আমরা এখানে মানে যেটা জনগণ প্রত্যাশা করে, জনগণের এই ট্যাক্সের টাকায় এই সংসদ বা আমাদের প্রতিটা মিনিট তারা কার্যকর ব্যবস্থা নেবেন। আগের সরকারগুলো যেহেতু সংসদ আসলে ছিল না, ওটা একটা ছিল একটা পাগলের পোলাপের জায়গা বা কার কি ক্রেডিট সেটা খালি প্রচার করার জায়গা। আমি মনে করি সরকারের প্রত্যাশা বা জনগণের প্রথম প্রত্যাশা হবে সংসদটা কার্যকর হবে। এবং আমরা রাস্তার মধ্যে আমরা দেখতে চাই হানাহানি, আমরা দেখতে চাই সরকার বিরোধী দলকে নিয়ে তারা যৌক্তিক বিরোধী দলের যৌক্তিক প্রত্যাশাগুলো পূরণ করবেন বা তারা এটা আলোচনা নিয়ে আসবেন। এবং জনগণ তো সরকারকে রায় দিয়েছে জনগণের মঙ্গলের জন্য। জনগণ রায় দিয়েছে, জনগণ দেখতে চায় আমাদের চিকিৎসা ব্যবস্থা বিশ্বমানের হবে, জনগণ দেখতে চায় যোগাযোগ ব্যবস্থা বিশ্বমানের হবে বা কাছাকাছি যাবে, জনগণ দেখতে চায় শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের বাইরে যেয়ে পড়তে হবে না, দেশেই পড়াশোনা করবে। জনগণ দেখতে চায় যে আমাদের বাজার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, যেটা আমরা যারা মাথা পিছু আমরা যাই বলুক, আমরা যাই ইনকাম করি সেটার ক্রয় ক্ষমতা যেন জনগণ, বাজারের এফেক্টটা জনগণের উপরে যেন না পড়ে। এই জায়গায় আপনার অনুমতি নিয়ে প্রফেসর রশিদ একটা জন আকাঙ্ক্ষার ব্যাপারে প্রশ্ন করতে চাচ্ছি। জি, আপনার কি মনে হয় জুলাইয়ের ব্যাপারে সরকার কতটা সিরিয়াস? কারণ তারাও তো জুলাইয়ের স্টেক হোল্ডারই ছিলেন না? অবশ্যই। আপনি শুধু আমি এখানে একটু বলতে চাই যে বিএনপির যারা এখন ক্ষমতা আসেন তাদের এমন কোনো নেতা কর্মী পাবেন না যারা দৌড়ের উপর ছিলেন না বা জেলে ছিলেন না বা নির্যাতিত ছিলেন না। একদম সবাই, তারেক জিয়া থেকে শুরু করার কে, তারপরে বিরোধী দল যেরকম সবাই নির্যাতিত ছিল, বিএনপিও সবাই নির্যাতিত ছিল। এখন তারা আন্তর্জাতিক চাপের মুখে তারা দেশের সংস্কার থেকে দূরে থাকবেন, নাকি তারা দেশকে ভালোবেসে দেশের স্যাক্রিফাইস করে তারা দেশে যেটা দরকার সেটা তারা করবেন? কারণ আমাদের শত্রুতা এখন অ্যাক্টিভ, আমাদের ফ্যাসিস্টদের সাথীরা অ্যাক্টিভ, যেহেতু আমি আমাদের কথা বলছিলাম যে তারা তো ওনাদেরই ফসল, এবং তারাও অ্যাক্টিভ। এবং এই যে নির্যাতিত হয়েছে যে ফ্যাসিস্টদের কারণে, তাদের প্রতি তারা কতখানি সফট কর্নার দেখাবেন, এটা তাদের মৌলিক একটা আমার জনগণের দাবি যে তারা কি সফট কর্নার দেখাবেন নাকি আইনের আওতায় ওদেরকে নিয়ে আসবেন, আইন ডিসিশন নিবে, দেশের আইন ব্যবস্থাকে তারা শক্তিশালী করবেন নাকি তাদের আবেগটাকে তারা প্রাধান্য দিবেন। এখন আমরা জানি যে যে ফ্যাসিস্টদের যারা দোসর বা যারা দেশের থেকে টাকা পাচার করেছে, এটা চাইলে সরকার এড়ায় যেতে পারেন, আবার সরকার এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তো জনগণের প্রত্যাশা থাকবে আমাদের যে 200 বিলিয়ন ইউএসডির উপরে আমাদের এখন ঋণ আছে বাইরে, এইটা তো একটা বিরাট বোঝা আমাদের জনগণ। সরকার এটাকে কিভাবে রিডিউস করবেন, কিভাবে সামাল দিবেন, এটা একটা দেশের অর্থনীতির উপর এটা একটা কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
এবং এই যে টাকাটা পাচার হয়েছে বিভিন্নভাবে আমরা শুনি, এটা আমরা অলমোস্ট অনেকবার আলোচনা হয়েছে যে যারা পাচার করেছে বিলিয়ন বিলিয়ন ডলার, এখানে এমন না যে কয়েক লক্ষ ডলার পাচার হয়েছে। তো এদের ব্যাপারে সরকার অর্থ ঋণ আদায় ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে এগুলো আদায় করে নিয়ে আসবেন কিনা, এবং ধরেন আমাদের মিনিস্ট্রি আমরা প্রত্যাশা করি আমাদের এই যে পানি, এই যে বছরে আমরা বন্যায় তো আমাদের উত্তরাঞ্চল ভেসে যায়, অলমোস্ট সব জায়গায় বন্যা হয়, এটা যে ভারতের একটা কৃত্রিম তৈরি করা, এটাতে সরকার কতখানি কাজ করবেন? জনগণকে যদি পায়ের উপর দাঁড়াতে চায়, জনগণকে যে আপনি যদি স্বাবলম্বী করতে চান, তাহলে এই বন্যার থেকে তাদেরকে রিলিফ দিতে হবে, যেন তারা তাদের চেষ্টা অনুযায়ী এগিয়ে যায়। জনগণ তো চায় সরকার তাকে সহযোগিতা করুক। জনগণ দেখেন নিজের রিজিক নিজে ব্যবস্থা করে, জনগণ নিজে পরিশ্রম করে, জনগণ নিজেই রেমিটেন্স আনে, নিজেরা যায় এবং টাকা খরচ করে যায়। এবং গার্মেন্টস বলেন আমাদের বিরাট অন্যতম শিল্প, জনগণ পরিশ্রম করে আমাদের রেমিটেন্স আনছে। এখন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এটা যেন সুষ্ঠু বন্টন হয়, যেন আগের সরকার যে পরিমাণ ব্রুট মেজরিটি নিয়ে এসছে, একই সাথে এটাও তো অ্যালেজড যে সরকারের একটা অংশের বিরুদ্ধে চাঁদাবাজির একটা ব্যাপক অভিযোগ আছে, এবং তাদের একটা অংশ যারা এবার নির্বাচিত হয়েছে তারা ঋণ খেলাপিও বটে। তো আপনার কি মনে হয় জনাব তারেক রহমান এই যে পুরো ব্যবস্থাটা তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন? প্রথম হলো যে আমি মনে করি সরকারের প্রথম দুইটা চ্যালেঞ্জ থাকবে চাঁদাবাজ নিয়ন্ত্রণ, আর একটা হলো আমাদের সার্বভৌমত্ব বা স্বাধীন পররাষ্ট্রনীতি। স্বাধীন পররাষ্ট্রনীতি সরকার একটা বিরাট চ্যালেঞ্জ থাকবে যে তারা স্বাধীন পররাষ্ট্রনীতি এস্টাবলিশ করতে পারবেন কিনা। আর প্রত্যাশা এই জন্যে আমি আগে শুরুতে বলেছি যে খালেদা জিয়ার সন্তান এবং জিয়া রহমানের সন্তান তারেক জিয়া, এবং বিএনপি প্রতিষ্ঠা হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে। বিএনপি সমর্থকরা ওই আশা করেই বিএনপিকে, তখন তো আমরা জানি একচেটি আওয়ামী লীগ ছিল যখন জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করে, জনগণ জিয়া রহমানের দিকে ফিরে এসেছে বা জনগণের জিয়া রহমান তাদের প্রত্যাশা পূরণ করেছে বলে বিএনপি এত বড় দল হতে পেরেছে, তাই না? এবং বিএনপির এই আশা আকাঙ্ক্ষা তারেক জিয়া যেহেতু জিয়া রহমান বা খালেদা জিয়াকে ফলো করবেন আশা রাখি, তো উনি যেহেতু করবেন প্রত্যাশা আমরা করতেই পারি। ধন্যবাদ। আমরাও চাই যে আমাদের নতুন যে প্রধানমন্ত্রী আছেন তার কাছে আমাদের যে প্রত্যাশা আছে, তাদের যে হানিমুন পিরিয়ড আছে তা দ্রুত শেষ হবে, এবং এ থেকে আমরা অবশ্যই আমাদের যে প্রত্যাশাগুলো আছে সেখানে তিনি কিভাবে প্রত্যাশা পূরণ করেন সে ব্যাপারটাও আমরা আরো দীর্ঘ মেয়াদে দেখার জন্য অপেক্ষা করব। শেষ করার আগে ব্রিগেডিয়ার ইউসুফ, এনি কনক্লুডিং রিমার্ক? এই চাঁদাবাজি বা সন্ত্রাসের যে বিষয়গুলো আসছে, সেই অভিযোগগুলো ছিল কিন্তু বিএনপি একটা দল হিসেবে তার অতীতের কিছু বা ডিউরিং লাস্ট 18 মাস তারা কি করেছে অভিযোগটা। কিন্তু আমরা কিন্তু সরকারের কথা বলছি। কেউ যখন সরকার হয়ে যায়, যখন তারেক জিয়া যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, উনি কিন্তু এখন আর শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন না, উনি আমারও প্রধানমন্ত্রী, আপনাদের সবার প্রধানমন্ত্রী। কাজে আমরা সরকারের কাছে প্রত্যাশাটা আছে যে সরকার নিজেই এই ধরনের সন্ত্রাস দুর্নীতি যেগুলো আছে, যেটা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলে, আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে, এগুলোর ব্যাপারে অবশ্যই আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে ওনার একটা শক্ত অবস্থান নেবেন। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার ইউসুফ। আপনি কনক্লুডিং করুন। হ্যাঁ, আমি একটু বলতে চাই যে প্রধানমন্ত্রী হওয়ার আগে যারা সম্ভাব্য বিরোধী দল 11 দলের বাসায় বাসায় গিয়ে উনি মোবারকবাদ জানিয়েছেন, কাছে গিয়েছেন, এটা যদি উনি ধরে রাখেন তাহলে আমরা আগে বিগত সরকারের যে হানানিগুলোটা আমরা কম দেখব। এবং আরেকটা জিনিস হলো যে দেশের জনগণ যেমন ভালোবাসতে সময় লাগে না, ভুলে যেতেও সময় লাগে না, ছুড়ে ফেলতেও সময় লাগে না, এবং ওনারা যে আগের সব অভিজ্ঞতা যদি খেয়াল রাখেন তাহলে আমাদের প্রত্যাশা থাকবে যে ওনারা আসলে এটা ফুলফিল করবেন, এবং ওনারা একটা স্বাধীন সার্বভৌমত্ব, স্বাধীন পররাষ্ট্রনীতি ওনারা প্রতিষ্ঠা করার জন্য ওনারা তো সরকার, মানে আমাদের প্রধানমন্ত্রী সুন্দর বলেছেন যে এখন বিএনপি না, এখন হলো আমরা দেখবো যে আমাদের সরকার। তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণের, উনি সুন্দর একটা কথা বলেন যে সবার আগে বাংলাদেশ, এটা যেন বাস্তবতা আসে। দর্শক মন্ডলী, রাজনীতির মাঠে চলছে গুগলি, চলছে ইয়র্কার, চলছে বাউন্সার, চলুক, কিন্তু আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা অশেষ। একজন স্মার্ট প্রধানমন্ত্রী, একজন প্রোগ্রেসিভ প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 17 বছর গণতন্ত্রের সূতিকাগার বিলাত থেকে ফিরে এসেছেন। আমরা প্রত্যাশা করি বাংলাদেশকে তিনি শক্তিশালী করবেন, বাংলাদেশের জনগণের মর্যাদা তিনি পুনরুদ্ধার করবেন, বাংলাদেশের পাসপোর্ট হবে পৃথিবীর শক্তিশালী পাসপোর্টের ভিতরে একটি, এবং বাংলাদেশের সীমান্ত হবে দুর্ভেদ্য। সবাই ভালো থাকবেন। মুক্তির কথা আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।